সেজন্য কয়েকজন নাম লিখেছিল, কিন্তু দিক নির্দেশ করার সময়, যেমন ধরো থিওরি ডাটা ডাটা এনক্রিপশন আমাদেরকে আমাদেরকে যে সমস্ত ম্যাথমেটিক্স করিয়ে দিন, আমার ক্যামেরাটা ইয়ে হচ্ছে না, দিয়ে দিচ্ছি, পিন করিয়ে দিন, আমি দেখছি। দিলাম। আমি জয়েন থেকে এটা ক্যামেরা অন করবো, তাই তো? হ্যাঁ, জয়েন হওয়ার আগে ক্যামেরা অন করবে। না, হয়ে গেছে, আমাকে যখন ডাকলাম যখন যার মানে আসবে তখন সে ক্যামেরা অন করবে, অযথা আগে থেকে ক্যামেরা অন করবে না, বা এ করারও কোনো দরকার নেই, মানে স্পিকার অন রাখার কোনো দরকার নেই। স্যার আমি একবার কেটে জয়েন হচ্ছে স্যার, আমার ক্যামেরাটা ঠিক আছে, ঠিক আছে, হচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, একটু বলে দিই পরপর যারা আছো, যেমন সুস্মিতার পরে সগুপ্তা, সুপর্ণা, রুকসানা পরপর রেডি থাকবে, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। এই সেট আপটা আসলে আমাদের এতদিন নিজস্ব ব্যাচের সেট আপ চলতো, এই সেট আপটা নতুন করা হচ্ছে, তো একটু প্রথম দিন একটু সমস্যা হবে, পরের দিন থেকে ঠিক হয়ে যাবে। পরের দিন থেকে আমরা যাদেরকে ডেমো দেবো তাদের সাথে একবার কথা বলে নেবো, মানে আজকে আমি সময় পাইনি কথা বলার, সেজন্য কয়েকজন নাম লিখেছিল, কিন্তু এখন মিসিং হয়ে গেছে। তাছাড়াও এই লিস্টের বাইরেও যদি কেউ দিতে চাও, শেষে সময় থাকলে দিতে পারো, যেমন একজন মেসেজ করেছো ওরকম দিতে পারো, কোনো অসুবিধা নেই। যদি কারোর প্রিপারেশন থাকে এবং লিস্টে নাম না থাকে, যদি দেবো মনে করো, তারাও দিতে পারো লাস্টে। শোনা যাচ্ছে সুস্মিতা? তোমার মনে হচ্ছে ইন্টারনেটটা প্রবলেম করছে। পুষ্পন্বেষে তুমি দিয়ে নাও, ওর সেট আপ হতে হতে তুমি দিয়ে নাও। পুষ্পন্বেষা, শুনতে পাচ্ছ পুষ্প? সুপর্ণা আছো? হ্যাঁ স্যার আছি। তো তুমি শুরু করো। আচ্ছা ঠিক আছে স্যার, একটু হুম ক্যামেরাটা অন করে নিয়ে শুরু হুম করছি। হুম, ঠিক আছে। হ্যাঁ স্যার আমার হয়েছে, তাহলে এরপরে আমি দিয়ে দেবো স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ও দিয়ে নে, একজন একজন করে শুরু না করে হ্যাঁ সময়টা পার হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। আমরা মাঝখানে 1-1.5 মাসের 2 মাসের গ্যাপ হয়ে গেছে, তো আমাদেরও সেট আপ গুলো একটু গন্ডগোল হয়ে গেছে। সেই লাস্ট মনে হয় মার্চ মাসে ক্লাস হয়েছিল, তারপরে আর ক্লাস হয়নি।
এক দুদিন ক্লাস হলে আবার সব ঠিক হয়ে যাবে। সুপর্ণা, ও তোমার আর একটা আইডি থেকে জয়েন করলে নাকি? হ্যালো, শোনা যাচ্ছে, শুরু করো। গুড মর্নিং স্টুডেন্টস। তোমরা জানো সকলেই যে আমাদের মানব সভ্যতা আগের থেকে কতটা উন্নত হয়েছে। এবার এই উন্নতিতে আমাদের গণিতের অনেক বড় ভূমিকা রয়েছে। আবার দেখো, এই গণিতের মূল ভিত্তি হলো কি? সংখ্যা। তাহলে চলো আমরা আজকে দেখে নিই এই সংখ্যা কিভাবে বা কোথা থেকে এলো। তাহলে আমাদের আজকের পাঠ বাস্তব সংখ্যা। দেখো, আগেকার দিনে মানুষ কি করত? পশু শিকার করত। তো সেই পশু ইত্যাদিকে হিসেব রাখার জন্য তারা কিভাবে হিসাব রাখতো? কিরকম সংখ্যা দিয়ে? 1, 2, 3 ইত্যাদি সংখ্যা। এবার এই স্বাভাবিক সংখ্যার সঙ্গে যখন শূন্য যুক্ত হলো তখন তাকে বলা হয় অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা আমরা কাকে বলছি? শূন্য প্লাস স্বাভাবিক সংখ্যা। তখন কি তৈরি হলো বলো? হ্যাঁ, অখণ্ড সংখ্যা। এবার দেখো ধীরে ধীরে উন্নত হচ্ছে। এবার দেখো লাভ ক্ষতি বা দিক নির্দেশ করার সময়, যেমন ধরো যদি এইখান থেকে এই এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, এর দূরত্ব যদি 2 মিটার হয়, আবার এখান থেকে ধরো এই পয়েন্টটা হচ্ছে সি, তখন সেই সমপরিমাণ দূরত্ব যখন এ থেকে সি তে বলবো তখন আমরা কি বলি? -2 মিটার। এভাবে এই দূরত্ব, লাভ ক্ষতি ইত্যাদি যখন এলো তখন কি সংখ্যার উদ্ভব হলো? ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যাগুলো এলো। তাহলে অখণ্ড সংখ্যা এবং এই ঋণাত্মক সংখ্যাগুলোকে নিয়ে তৈরি হলো কি না পূর্ণ সংখ্যা। তাহলে তোমরা বলো পূর্ণ সংখ্যা কি কি হলো? একদম ঠিক, এখানে 0, এদিকে 1, 2, 3 ডট ডট, আর এদিকে কি কি? -1, -2, -3 ডট ডট ইত্যাদি। এবার মানুষ যখন ধীরে ধীরে উন্নত হচ্ছে তখন কি হচ্ছে না চাষবাস শুরু করলো, জিনিসপত্র ভাগাভাগি করা শুরু হলো, আদান প্রদানের জন্য ভাগাভাগি করার প্রয়োজন পড়লো। এই জিনিসপত্র ভাগাভাগি করার জন্য তখন কি এলো? ভগ্নাংশ সংখ্যা। যেমন কিরকম? হাফ, 3/4 ইত্যাদি। এবার এখন পর্যন্ত যে যে সংখ্যাগুলো পড়লাম সেই সমস্ত গুলোকে নিয়ে তৈরি হলো মূলদ সংখ্যা। তাহলে তোমরা বলো মূলদ সংখ্যা তাহলে কোনগুলো? এই এতদূর পড়েছিলাম আমরা কি? পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা এবং এখানে যুক্ত হলো কি?
না ভগ্নাংশ সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাগুলোকে একসাথে আমরা কি বলছি? মূলদ সংখ্যা। এবার যখন বিভিন্ন বস্তু বা বিভিন্ন পরিমাপ করার সময় হলো, তখন এমন কিছু কিছু সংখ্যা তৈরি হলো যেগুলো কিনা এই মূলদ সংখ্যা নয়। যেমন কিরকম ধরনের দেখো, √2, পাই ইত্যাদি। এই সমস্ত সংখ্যাগুলোকে তখন আবার একটা নতুন নাম দেওয়া হলো। কি নাম? বলা হলো কি? অমূলদ সংখ্যা। এবার এই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা দুটোকে একসাথে বলা হয় বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যার মধ্যে আমরা কি কি থাকছে? মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। এই সবগুলোকে নিয়েই বলা হয় বাস্তব সংখ্যা। তাহলে আজকের ক্লাসে আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে জানলাম। পরের দিন আমরা এই বাস্তব সংখ্যাকে কিভাবে সংখ্যা রেখায় দেখানো যায় সেটা আমরা পরের দিন শিখব। সুপর্ণা, তোমার আগের মতো একটু খামতি দেখা যাচ্ছে, হয়তো দীর্ঘদিন মানে প্রায় 1.5 মাসের উপরে প্র্যাকটিস নেই বলে আগের মতো একটু ঘাটতি দেখা যাচ্ছে। তো একটু কনফিডেন্সের আচ্ছা, অভাব। তাহলে ডেমোটা আমাদের কন্টিনিউয়াস চালিয়ে যাওয়া দরকার নাকি? তাহলে তো এইভাবে হ্যাঁ স্যার, মানে এখন থেকে একটু কন্টিনিউ হলে ভালো হয়। মানে তোমার যে আগে যেভাবে একটা থরলি ছিল, একটা কনফিডেন্স ছিল, সেই কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে। ডেমো কন্টিনিউ করাতে প্রবলেম নেই, সপ্তাহে 1-2 দিন টাইম বের করে নেওয়াই যায়। আগে যেমন তোমাদের নিতাম, নেওয়াই যায়। মুশকিলটা কোথায়? মুশকিলটা হচ্ছে ক্যান্ডিডেট প্রথমে বলছে আমি দেব, তারপরে যখন শুরু হচ্ছে তখন তার কাজ পড়ে যাচ্ছে। এরকম হলে আজকে যেমন 3 জন বাদ গিয়েছে, আমি পরবর্তীতে আর এগুলো সুযোগ দেওয়া সম্ভব না, এটা পরিষ্কার কথা। কারণ তার জন্য আমি আমাদের স্টুডেন্ট যারা প্রাক্তন স্টুডেন্ট তাদের মধ্যে থেকে আজকে যে 7-8 জন আছে তাদের মধ্যে থেকে আমি 5 জনকে দিয়েছিলাম, আর নতুন যারা মানে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা ইউটিউব দেখে যোগাযোগ করেছে সেখান থেকে আমি 3 জনকে দিয়েছিলাম। এবার ঘুরিয়ে যদি দেখা যায় যে আমাদের যারা ওই মার্চ অব্দি ছিল তারাই দিচ্ছে, বাকিরা ওই নাম লিখিয়ে দিল, পরে বলছে সময় নেই, এগুলো পরে সময় দেওয়া তাহলে সম্ভব না। যারা দেবে সিরিয়াসলি তাদেরই দেওয়া যাবে, নাহলে দেওয়া যাবে না। ঠিক আছে, এমনি তোমার ডেমো ভালো হয়েছে, মানে ভালো বলতে আগের থেকে একটু কনফিডেন্সের অভাব এসছে। আগে মার্চ মাস অব্দি তুমি যেরকম দিতে অতটা হয়নি, একটু এটা কন্টিনিউ করতে হবে। ডেট আপাতত দেখবে 4টে দিয়েছি, ডেট আরো বাড়িয়ে দেবো আমরা, অসুবিধা নেই। দরকার হলে ডেট বাড়িয়ে দিয়ে যদি তোমাদের উপকার হয় ডেট বাড়িয়ে দেওয়া যাবে। তো আমরা কি প্রত্যেকটা কন্টিনিউ করলে ঠিক আছে, দেখছি যতটা পারা যায়। মানে আজকে প্রথম হলো, অনেকদিন পরে, মাস দুয়েক পরে, এবার কতটা রেসপন্স সবার আসবে তার উপরেই নির্ভর করে এগুলো। প্রত্যেকটা ইন্টিজার কি রেশনাল নাম্বার? হ্যাঁ স্যার বলুন। বললাম প্রত্যেকটা ইন্টিজার কি রেশনাল নাম্বার? হ্যাঁ প্রত্যেকটা ইন্টিজার রেশনাল নাম্বার। তুমি হ্যাঁ ডিভিশন অ্যালগরিদম পড়েছো? হ্যাঁ আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে ডিভিশন অ্যালগরিদম এস্টাবলিশ করে দেখাও তো। একটা এক্সাম্পল দিয়ে ডিভিশন অ্যালগরিদম এস্টাবলিশ করে দেখাও। ডিভিশন অ্যালগরিদম কি ছিল? ঘাবড়ে গেলে হবে না, ডিভিশন অ্যালগরিদম কি ছিল? বলো, কোনো অসুবিধা নেই, আমি হেল্প করছি। ডিভিশন অ্যালগরিদম কি ছিল? স্যার একটা সংখ্যা মানে যদি পি হুম, পি কে যদি আরেকটি সংখ্যা কিউ দিয়ে ভাগ করা হয় তাহলে সেখানে আর একটা এক্স থাকবে, যেখানে পি সমান কিউ এক্স প্লাস আর, যেখানে আর হচ্ছে রিমাইন্ডার। রিমাইন্ডার। তাহলে সাপোজ তুমি 32কে 7 দিয়ে ভাগ করো, তাহলে 32 সমান আমরা কি লিখতে পারি? 32 কে 7 দিয়ে হুম,
তাহলে 32 সমান 7 ইন্টু 4 প্লাস প্লাস 4 প্লাস 4। প্লাস 4। তাহলে এখানে কোশেন্ট কত? কোশ্চেন হচ্ছে 7 আর রিমাইন্ডার কত? 4 কোশেন্ট 7 না 4? 4 4 4। তাহলে এটা দিয়েই তুমি এস্টাবলিশ করবে যে হ্যাঁ আমরা 32 কে আচ্ছা। লিখতে পারলাম 4 ইন্টু 7 প্লাস 4। তার মানে আমরা যদি দুটো ইন্টিজার এ আর বি নিই তাহলে আমরা তাকে এক্সপ্রেস করতে পারি এ ইকুয়ালস টু বি কিউ প্লাস আর, যেখানে আর এর লিস্ট ভ্যালু হচ্ছে 0 আর ম্যাক্স ভ্যালু দ্যাট ইজ লেস দ্যান অলওয়েজ বি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, পিনোস অ্যাক্সিওম ছিল, পড়েছো? তুমি যে টপিক পড়ালে তার উপরেই হ্যাঁ, আসছে natural number এর ক্ষেত্রে। পিনোস অ্যাক্সিওম। আমরা কোন মানে টপিক পড়তে আমরা পিনোস অ্যাক্সিওম ব্যবহার করি? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের প্রপার্টি এস্টাবলিশ করতে আমরা পিনোস অ্যাক্সিওম ব্যবহার করি। আচ্ছা, আমরা যদি দুটো যে কোনো কনজিকিউটিভ ইন্টিজার নিই তাদের প্রোডাক্ট সবসময় ইভেন হবে না অড হবে? দুটো কনজিকিউটিভ ইন্টিজার। আচ্ছা, একটু চেক করে দেখো। না স্যার, ইভেন হবে। দুটো কনজিকিউটিভ ইন্টিজারের প্রোডাক্ট সবসময় ইভেন ইভেন হবে। হবে। আচ্ছা, ইকুইভ্যালেন্স রিলেশন কাকে বলে? যেমন এস এবং এ এবং বি এই দুটো সেটের মধ্যে যদি ইকুইভ্যালেন্স রিলেশন থাকে তাহলে ওই সেটের মধ্যে 1 1 এবং তুমি ইয়েতে চলে গেলে। ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ। ইকুইভ্যালেন্স রিলেশন কাকে বলে? একটা রিলেশন যদি রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ হয়। সিমেট্রিক ঠিক আছে, পড়ার গ্যাপ হয়ে গেছে অনেকটা। ঠিক আছে টমাস। তো তুমি তো রিয়েল নাম্বার পড়ালে, পাই একটা রেশনাল নাম্বার না ইরেশনাল নাম্বার? ইরেশনাল নাম্বার। পাইটা একটা ইরেশনাল নাম্বার। কেন ইরেশনাল নাম্বার এটা? পাইটাকে ওই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। পায়ের ভ্যালু তো 22/7। 22/7 ওটা তার অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু। ওটা যদি মানে দশমিকের পরে, ইরেশনাল নাম্বার গুলো হচ্ছে দশমিকের পরে হচ্ছে নন রিপিটেটিং হবে। আচ্ছা, আর তো পায়ের এই যে ধারণাটা কোথা থেকে এলো? পায়ের যে কনসেপ্টটা এটা কোথা থেকে আসলো? যদি স্টুডেন্টরা জিজ্ঞাসা করে ম্যাডাম পাই এটা কোথা থেকে আসছে? ওই সার্কেলের ক্ষেত্রে সার্কেলের পরিসীমাটাকে যদি ব্যাস দ্বারা ভাগ করা হয় তখন সবসময় যে কোনো সার্কেলের ক্ষেত্রে সবসময় একটা ফিক্সড নাম্বার দিচ্ছে, যেটা ভ্যালু হচ্ছে পাই। একটা সবসময় দেখা গেছে যে পরিধিকে যদি আমরা ব্যাস দিয়ে ভাগ করি সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যা আসছে, সে 3.14 ডট 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 এরকম একটা নাম্বার আসছে, সেটাকে ডিনোটেট করা হচ্ছে পাই দ্বারা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, স্টুডেন্টরা যদি জিজ্ঞাসা করে যে দুটো নেগেটিভ নাম্বারের মাল্টিপ্লিকেশন করলে সবসময় পজিটিভ হয় কেন, মানে নেগেটিভ নেগেটিভ মাল্টিপ্লাই করলে পজিটিভ হয়, এটা কেন? আমরা বলি যে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, তো এবার যদি জিজ্ঞাসা করে যে কেন হয়? তুমি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি দিয়ে দেখাতে পারো যে -2 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে 2 প্লাস -2 কে যদি ডিস্ট্রিবিউট করো দেখবে যে -2 ইন্টু -2 সমান 4 আসছে। সে ওখানে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি দিয়ে ওটা দেখাতে পারো। আচ্ছা, রিলেশন এবং ফাংশন এর মধ্যে ডিফারেন্সটা কি? রিলেশনের ক্ষেত্রে ডোমেন সেটের প্রত্যেকটা হ্যাঁ বলো। ফাংশনের ক্ষেত্রে কি হয় যে যখন
ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টে যখন ইউনিক, সব এলিমেন্টে যখন ইউনিক ইমেজ থাকবে তখন সেটা হয় ফাংশন। আর রিলেশনের ক্ষেত্রে নাও থাকতে পারে, সব এলিমেন্ট গুলোর ইউনিক ইমেজ নাও থাকতে পারে, বা ডোমেন সেটের সবার ইমেজ নাও থাকতে পারে, সেটা রিলেশন হবে। তাহলে সব ফাংশনই রিলেশন, কিন্তু সব রিলেশন ফাংশন নয়। হ্যাঁ। কোন একটা সেটের লিস্ট আপার বাউন্ড বলতে কি বোঝায়? সেই সেটে যতগুলো আপার বাউন্ড পাওয়া যাবে তার মধ্যে সব থেকে ছোট আপার বাউন্ডটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড। তো সেই লিস্ট আপার বাউন্ডটা কি সেই সেটের হতে হবে? না, সেই সেটে নাও হতে পারে। নাও হতে পারে। মিন ভ্যালু থিওরেম বলতে কি বোঝায়? ক্যালি হ্যামিল্টন থিওরেম মনে আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। কি ছিল? এভরি ম্যাট্রিক্স স্যাটিসফাই ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ঠিক আছে, প্রস্তুতি হয়তো মানে ছেড়ে দিয়েছো, বা এরকম হয়তো ইন্টারভিউ বিভিন্ন ইয়ে নেই বলে তুমি মেনলি এটা কন্টিনিউ করতে হবে। আরেকটু আমি জিজ্ঞেস করি, তুমি মেনলি পড়ালে হচ্ছে নাম্বার থিওরি। ডাটা এনক্রিপশন শব্দটা শুনেছো? কোথায় দেখা যায় বলো তো? এটা আমি তোমাকে জিজ্ঞেস স্যার, করছি না, যেমন- বলে দিচ্ছি। ডাটা এনক্রিপশন বা ক্রিপ্টোগ্রাফি নাম শুনেছো? হ্যাঁ হ্যাঁ ডাটা এনক্রিপশন তোমার হাতেই সবসময় একটা জায়গাতে দেখায়, কোথায় বলো তো? স্যার, ফোনে যে হোয়াটসঅ্যাপ। মানে কল করা। হ্যাঁ, কল করার সময় বা হোয়াটসঅ্যাপে বা ইন্টারনেট ব্যাংকিং, যখন আমরা কোনো পেমেন্ট করি তখন দেখায় এন্ড টু এন্ড ডাটা এনক্রিপশন, সিকিউরিটিতে থাকে। সিকিউরিটিতে থাকে। অনলাইন শপিং যখন আমরা পেমেন্ট করি, ইমেলের সিকিউরিটি, ডিজিটাল সিগনেচার, এগুলোতে থাকে। যদি তোমাকে জিজ্ঞেস করে যে এই নাম্বার থিওরির মডার্ন অ্যাপ্লিকেশন কোথায় হয়, মেনলি কোডিং অ্যাপ্লিকেশন হয়। ক্রিপ্টোগ্রাফি মানে ডাটা এনক্রিপশন, এটা পুরোপুরি নাম্বার থিওরির অ্যাপ্লিকেশন। কম্পিউটার সায়েন্সে তো হয়, এগুলো পুরোনো থেকেই হয়। মানে এখনকার মডার্ন টেকনোলজির মধ্যে কোডিং এবং যেটা আমাদের ডাটা এনক্রিপশন, ক্রিপ্টোগ্রাফি, এই দুটোতে কিন্তু নাম্বার থিওরি ব্যাপকভাবে ব্যবহার হয়। ঠিক আছে, এটা আমি জেনে রাখার জন্য বলে দিলাম। আচ্ছা, নেক্সট কে দেবে, পুষ্প না সুস্মিতা? হ্যাঁ স্যার, আমি দিচ্ছি। আচ্ছা, দিয়ে নাও তুমি। কে দুজনেরই অন হয়ে গেছে, দাঁড়াও একজন দাও। আগে সুস্মিতা দিয়ে নাও, ঠিক আছে? সুস্মিতা আগে দিয়ে নে, দিয়ে তারপর পুষ্প দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, আমি সুস্মিতা, আমি দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, সুস্মিতা আগে দিয়ে নাও। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি 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 হ্যাঁ স্যার, পাচ্ছি শুনতে পাচ্ছি পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি। ঠিক আছে। গুড মর্নিং স্টুডেন্টস। আচ্ছা দেখো, আজকে আমরা গণিতের একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগে। দেখো, ধরো তোমরা সব বন্ধুরা মিলে ঠিক করলে যে তোমরা একটা ব্যবসা শুরু করবে। কিসের ব্যবসা করবে? ধরো পেনের ব্যবসা করবে। এবং তো সবাই মিলে 1000 টাকা জোগাড় করলে, দিয়ে ওই 1000 টাকা দিয়ে কিছু পেন কিনবে। এই যে 1000 টাকা দিয়ে তোমরা পেন কিনলে, এইটা এই 1000 টাকাটা কি? 1000 টাকাটা দিয়ে যেহেতু কিনেছো, এটা হচ্ছে পেনের ক্রয় মূল্য। আবার দেখো, এই এবার এই 1000 টাকা দিয়ে পেন কিনে সেই পেনগুলো তোমরা বিক্রি করলে, এবং বিক্রি করে তোমরা পেলে যে 1500 টাকা। তাহলে এই 1500 টাকাটা তো পেয়েছো বিক্রি করে, তার মানে এটা হচ্ছে পেনের বিক্রয় মূল্য। এবার এর ক্ষেত্রে তোমরা দেখো যে পেনের ক্রয় মূল্যটা থেকে বিক্রয় মূল্যটা বেশি। বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য হলো। আচ্ছা, তোমরা দেখো যে 1000 টাকা দিয়ে ধরো তোমরা ধরে নিচ্ছ তোমরা 100টা পেন কিনেছো, দিয়ে তোমরা সেই 100টা পেনই বিক্রি করে 1500 টাকা পাচ্ছ। মানে একই সংখ্যক পেন যে টাকায় কিনছো, সেই একই সংখ্যক পেন বিক্রি করে তোমরা তার থেকে বেশি টাকা পাচ্ছ। তাহলে বলো তো এটা কি লাভ না ক্ষতি? হ্যাঁ, ঠিকই বলেছো, এটা হচ্ছে লাভ। তাহলে এই লাভটা আমরা কি করে বের করি? এই লাভটা আমরা বের করি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে। তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান হচ্ছে লাভ। তাহলে এক্ষেত্রে লাভটা হচ্ছে
1500 মাইনাস 1000 সমান 500 টাকা। তাহলে বুঝতেই পারছো আজকে আমরা কোন বিষয় নিয়ে পড়ছি। আজকে আমাদের পাঠ হচ্ছে লাভ ও ক্ষতি। এবার একই রকম ভাবে তোমরা আরেকটা ব্যবসা শুরু করলে, সেইটাতে কিছু পেন্সিল কিনবে এবং সেটাই পেন্সিলটা তার জন্য তোমরা জোগাড় করলে 2000 টাকা। এই 2000 টাকা দিয়ে পেন্সিল কিনবে। এই 2000 টাকাটাকে তাহলে পেন্সিলের কি বলো? হ্যাঁ, ক্রয় মূল্য। এবার এই 2000 টাকাটা দিয়ে পেন্সিল কিনে তোমরা যখন ওই পেন্সিল গুলো বিক্রি করলে, দিয়ে পেলে তোমরা 1000 টাকা। এই 1000 টাকাটা বিক্রি করে পেয়েছো, তাহলে এটা কি বলো? হ্যাঁ, ঠিকই বলেছো, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এবার দেখো এর ক্ষেত্রে ক্রয় মূল্যটা হচ্ছে বিক্রয় মূল্য থেকে বেশি। তার মানে আমরা কি বলতে পারি যে এক্ষেত্রে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? দেখো 2000 টাকা দিয়ে কিনে ওই পেন্সিল গুলো বিক্রি করে 1000 টাকা পেলে, তো কম পেয়েছো, তার মানে কি? হ্যাঁ, ক্ষতি হয়েছে আমাদের। তাহলে ক্ষতির পরিমাণটা আমরা কিভাবে বের করি? ক্ষতির পরিমাণ আমরা বের করি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করে। তাহলে এখানে ক্রয় মূল্যটা হচ্ছে 2000 টাকা আর বিক্রয় মূল্যটা হচ্ছে 1000 টাকা। তাহলে ক্ষতি আমরা পেয়ে গেলাম 1000 টাকা। এবার তোমরা দোকানে গিয়ে একটা কথা সবসময় শোনা থাকবে যে শতকরা লাভ বা শতকরা ক্ষতি। এই শতকরা লাভ মানে কি জানো? এই শতকরা লাভ মানে হচ্ছে যে 100 টাকায় তোমাদের কত টাকা লাভ হচ্ছে। তাহলে এর ক্ষেত্রে আমরা লাভ তো বের করলাম, তাহলে শতকরা লাভ কিভাবে বের করবো? দেখো এর ক্ষেত্রে আর এটা সবসময় জানবে যে আমরা যখন শতকরা লাভ বা ক্ষতি বের করব তখন সবসময় ক্রয় মূল্যের উপর বের করব। তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্যটা তো 1000 টাকা, তাহলে 1000 টাকায় আমাদের লাভ হচ্ছে 500 টাকা। 1 টাকায় লাভ হচ্ছে 500 বাই 1000। এবার শতকরা মানে বললাম 100 টাকা, তাহলে 100 টাকায় লাভ হচ্ছে 500 বাই 1000 গুণিতক 100 টাকা। তাহলে আমরা পেয়ে যাব 50 টাকা। তাহলে এই দেখ শতকরা যে লাভটা পেলাম আমরা কি থেকে পেলাম? তো এর সূত্রটা আমাদের তাহলে কি বেরোলো? শতকরা লাভ সমান এই 500টা হচ্ছে লাভ, তাহলে লাভ বাই 1000টা হচ্ছে ক্রয় মূল্য গুণিতক 100। তেমনি ভাবে যখন আমরা শতকরা ক্ষতি বের করব তখন শতকরা ক্ষতি বের করার সূত্রটা হচ্ছে ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিতক 100। এবার এই পেন্সিলের ক্ষেত্রে আমরা যে ক্ষতিটা বের করলাম, এই ক্ষতিটা শতকরা ক্ষতি তোমরা বাড়ি থেকে বের করে নিয়ে আসবে, এসে আমাকে দেখাবে। আর এই পাঠের যে অঙ্কগুলো আছে আমি তোমাদের পরের দিন শেখাবো। ঠিক আছে স্যার? আচ্ছা, হ্যালো স্যার। হ্যাঁ, ভালো হয়েছে পড়ানো। ধরো কোনো একটা জিনিসের উপর পরপর 10% ছাড় দেওয়া হলো, হ্যাঁ স্যার। তাহলে তার যদি টোটালে কত পার্সেন্ট, 10% পরপর দুবার ছাড় দেওয়া হলো, তাহলে মোট কত পার্সেন্ট ছাড় দেওয়া হলো? আচ্ছা, প্রথমে ছিল 100, 10% ছাড় হলে সেটা হচ্ছে 90। তাহলে 90 গুণিতক 10% হচ্ছে 9, তাহলে 85। তাহলে স্যার এটা 19% ছাড় হবে। 100তে 10% হলে 90 হলো, 90 আবার 10% ছাড় মানে হচ্ছে 9 টাকা। হুম তাহলে ওটা 81 হচ্ছে। তার মানে 19% ছাড় হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে ম্যাথামেটিক্স এর উপরে মানে ম্যাথামেটিক্স কেমন ভাবে পড়ানো উচিত বা
গণিতের উপর কিভাবে আলোকপাত করা হয়েছে? ওখানে বলা হয়েছে যে গণিতে যে কোনো বিষয়কে বাচ্চাদের রিয়েল লাইফের সঙ্গে কানেক্ট করে তাদেরকে পড়াতে হবে, বা কোনো একটা চ্যাপ্টার যখন আমরা শুরু করছি তার আগে আমাদের জানতে হবে যে বাচ্চাদের ওই পূর্ব জ্ঞান কতটা আছে, সেটা জানতে হবে। বা যে কোনো প্রবলেমকে আমরা যদি ভেঙে মানে সহজ করে তাদেরকে বোঝাই তাহলে তাদেরকে বোঝানো সুবিধা হবে। বা যদি আমরা কোনো একটা জিনিস শেখানোর জন্য ছোট ছোট গ্রুপে তাদেরকে ভাগ করে দিয়ে তাদেরকে গ্রুপ ডিসকাশনের মধ্যে মাধ্যমে তারা আরো তাড়াতাড়ি শিখতে পারবে। এবং আর এখানে মেমোরাইজেশনের পরিবর্তে মানে ছাত্রছাত্রীরা যাতে বোঝে সেটার উপরে আন্ডারস্ট্যান্ডিং এর উপরে জোর দিতে বলে। জোর দিতে হবে। হ্যাঁ স্যার। আচ্ছা, তো 1-1 ম্যাপিং আর 1-2 ম্যাপিং মানে ইনজেক্টিভ আর সাবজেক্টিভ ম্যাপিং এর মধ্যে কি পার্থক্য রয়েছে? 1-1 ম্যাপিং এর ক্ষেত্রে মানে ডোমেনের প্রত্যেকটা ডিস্টিংক্ট এলিমেন্টের জন্য আমরা ডোমেনে তার একটা ইমেজ পাবো। আর ইনটু ম্যাপিং এর ক্ষেত্রে আমরা কোডোমেনে যদি মানে সাবজেক্টিভ যেটা, হ্যাঁ সরি, সাবজেক্টিভ এর ক্ষেত্রে আমরা কোনো একটা কোডোমেনের যদি কোনো একটা এলিমেন্ট পাই সেই এলিমেন্টের ফ্রি ইমেজ ডোমেনের সেটে থাকতে হবে। অর্থাৎ কোডোমেনের যে এলিমেন্ট গুলো আছে তাতে প্রত্যেকটা ফ্রি ইমেজ থাকবে, তাই তো? ইমেজ থাকবে। হ্যাঁ। রোলস থিওরেমটা কি বোঝায়? রোলস থিওরেম বোঝায় যে এফ যদি একটা ফাংশন হয় এবং সেই ফাংশনটা যদি একটা ক্লোজড ইন্টারভ্যাল এ বি তে কন্টিনিউয়াস হয়, আর ওই ফাংশনটা যদি ওপেন এ বি তে ডিফারেন্সিয়েবল হয় এবং এফ এ ইকুয়ালস যদি এফ বি হয় তাহলে এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0 হবে। এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0 হবে। আচ্ছা, এই রোলস থিওরেমের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি হবে? রোলস থিওরেম জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন হবে যে মানে ওই এবি যে ক্লোজড ইন্টারভাল এবির মধ্যে আমরা একটা পয়েন্ট সি পাবো, সেই পয়েন্টের ট্যানজেন্টটা এক্স অক্ষের সঙ্গে প্যারালাল হবে। প্যারালাল হবে, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা মার্কেট প্রাইস বলতে কি বুঝি? মার্কেট প্রাইস বলতে কোনো একটা প্রোডাক্টের যেটা প্রোডাক্টের উপর যে প্রাইসটা লেখা থাকে ওটাই কি মার্কেট প্রাইস বলা হয়। তুমি আমাকে জিজ্ঞেস করছো না, আমি তোমাকে জিজ্ঞেস করছি। ঠিক আছে, হ্যাঁ, মার্কেট প্রাইসটা মানে উইদাউট ডিসকাউন্ট না উইথ ডিসকাউন্ট? অবশ্যই উইদাউট ডিসকাউন্ট, তাই তো? হ্যাঁ স্যার, উইদাউট ডিসকাউন্ট। ওইটাই উল্লেখ করতে হয়। মার্কেট প্রাইস মানে যে প্রাইসটা উইদাউট ডিসকাউন্ট লেবেল করা থাকে সেটা হচ্ছে মার্কেট প্রাইস। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজের হিসাবটা কি হয়? ডিসকাউন্ট ডিভাইডেড বাই মার্কেট প্রাইস মাল্টিপ্লাইড বাই 100। ঠিক আছে, এটাই জিজ্ঞেস করা, ওই জন্যই জিজ্ঞেস করা। ধরো কোনো একটা ফাংশনটা কন্টিনিউয়াস ওপেন ইন্টারভ্যালের উপরে, তাহলে সেই ফাংশন কি সেক্ষেত্রে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে? ওপেন ইন্টারভ্যালে কন্টিনিউয়াস কোনো একটা ফাংশন ওপেন ইন্টারভ্যালের উপরে কন্টিনিউয়াস, তাহলে কি সে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে? না, হবে না। হবে না। ঠিক আছে, যদি ওপেনের বদলে এটা ক্লোজড ইন্টারভ্যাল হতো? হ্যাঁ, ক্লোজড ইন্টারভ্যাল হলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। ক্লোজড ইন্টারভ্যালের উপরে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। আচ্ছা, এই যে প্রফিট লস পড়ালে তুমি, প্রফিট লস পড়াতে গিয়ে কি কি টিচিং এড ব্যবহার করা যেতে পারে? প্রফিট লস এর ক্ষেত্রে আমরা মানে চার্ট ইউজ করতে পারি।
হ্যাঁ, আর চার্ট ইউজ করে ওদেরকে দেখা, গ্রাফ পেপার, চার্ট এগুলো ইউজ করতে পারি। কারেন্সি চার্টটা কেমন ভাবে বানাতে পারো? চার্টের মধ্যে কি কি থাকতে পারে? ওই যে গ্রাফ পেপারটা আমরা যেটা ইউজ করছি সেটাতে আমরা দেখাতে পারি যখন লাভটা বাড়ছে তখন ওটা একটা মূল বিন্দুগামী সরলরেখা হচ্ছে, সেইটা দেখাতে পারি। কারেন্সি নোট ব্যবহার করা যেতে পারে, ফেক কারেন্সি নোট, প্রাইস ট্যাগ ব্যবহার করা যেতে পারে। যে কোনো একটা প্রোডাক্ট, ধরো একটা তুমি কি বলবো, কোনো দোকানের কোনো একটা জিনিস ব্যবহার করতে পারো, যার উপরে, যেমন আমরা যদি এখন শপিং মলগুলোতে গেলে দেখা থাকে কি এমআরপি, তার উপরে আবার একটা ট্যাগ মারা থাকে আজকের প্রাইস। তুমি এই ধরনের কোনো একটা প্রাইস জিনিস ব্যবহার করতে পারো, যেখানে এমআরপি লেখা আছে, টুডেজ প্রাইস লেখা আছে, বা নিজে বানিয়েও নিয়ে যাওয়া যেতে পারে। তাহলে ছেলেগুলোর কাছে বিষয়টা আরো মানে প্রাঞ্জল হবে সেক্ষেত্রে। হুম, ঠিক আছে। আচ্ছা, কোনো প্রোডাক্টের ক্ষেত্রে একই সাথে প্রফিট আর লস হতে পারে? না, একই সাথে প্রফিট আর লস হবে না। একটা সিঙ্গেল ট্রানজাকশনে কোনোদিন হবে না। হ্যাঁ, না সিঙ্গেল, হ্যাঁ সেটা সিঙ্গেল ট্রানজাকশনে মানে কোনোদিন হবে না। হবে না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। নেক্সট, পুষ্প উন্মেষা। দাঁড়াও, পুষ্প উন্মেষা শুরু করার আগে আমি একটু দেখে নিই তারপরে কে আছে। ডেমোটা ঠিক আছে তো স্যার? হ্যাঁ, ডেমো ঠিক আছে, অনেকদিন হয় না, ঠিক হয়ে যাবে আবার আস্তে আস্তে। স্বগুপ্তা আছে? হ্যাঁ স্যার। স্বগুপ্তা পারভিন? ও দেবে না, একবার ফোন করেছিল আমাকে। আচ্ছা, স্বগুপ্তা যদি না থাকে, সুপর্ণা, রুকসানা আছো? হ্যাঁ স্যার আছি। ঠিক আছে, তুমি রেডি হও এরপরে। ঠিক আছে, শুরু করো, পুষ্প উন্মেষা শুরু করো। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো আছো? বাহ, হ্যাঁ আমিও খুব ভালো আছি। আচ্ছা, আজকে আমাদের যে নতুন বিষয়টা আলোচনা করব সেটার আগে তোমাদের কাছে আমার প্রশ্ন, পুরোক্ষণ কাকে বলে? হ্যাঁ ঠিক বলেছো, পুরোক্ষণ হচ্ছে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুটিকে একে অপরের পুরোক্ষণ বলে। যেমন 60 ডিগ্রি আর 30 ডিগ্রি, এই কোণ দুটো কি একে অপরের পুরোক্ষণ, কারণ এদের যোগফল কি 90 ডিগ্রি। আচ্ছা, এবার সবাই বোর্ডের দিকে তাকাও। দেখো আমি এটা কি আঁকলাম, একটা সমকোণী ত্রিভুজ, নাম দিলাম এ বি সি, যার এই কোণটা 90 ডিগ্রি। ধরছি যে এই কোণটা হচ্ছে থিটা। কোন কোণটা থিটা ধরলাম? যে কোণ বি সি এ, এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এবার তোমরা আমাকে বলো যে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা কি হবে? হ্যাঁ, ভেরি গুড, এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। কি করে পেলে? না, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কি হয়? 180 ডিগ্রি। তাহলে এই যে থিটা আর 90 ডিগ্রি মাইনাস থিটা, এই দুটো কোণের সমষ্টি কি 90 ডিগ্রি। তাহলে এই এ কোণ আর সি কোণ, এই দুটো কোণকে আমরা কি বলতে পারি? একে অপরের পূরক কোণ। হ্যাঁ, তাহলে এ আর সি কোণটা হচ্ছে একে অপরের পূরক কোণ। তাহলে আমরা কি পেলাম? যে সি এ বি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এর আগে তো আমরা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জেনেছি, তো আজকে আমরা কি এই পূরক কোণ দুটির ত্রিকোণমিতিক অনুপাতগুলো বার করবো। তাহলে আজকের আমাদের পাঠ কি? পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত বার করতে হলে আমাদের কি দরকার? ধরো প্রথমে এই যে বিসিএ, এই থিটা, এই যে এই কোণটা, এই থিটা কোণের সাপেক্ষে, এই বিসিএ কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বার করব। তাহলে তার জন্য আমার লম্ব, ভূমি, অতিভুজ জানা দরকার। এবার এটা তো আমরা জানি যে 90 ডিগ্রি বিপরীতে যেটা থাকে সেটা সবসময় অতিভুজ হয়, আর যে কোণটা সাপেক্ষে আমরা বার করব তার বিপরীতে যেটা থাকে সেটা লম্ব। তাহলে আমরা লিখে নিই, লম্ব হচ্ছে এবি, এখানে ভূমি হচ্ছে বিসি, আর অতিভুজ হলো কে? হ্যাঁ, এসি। তাহলে এবার আমরা বার করি যে সাইন থিটা কি হবে? হ্যাঁ, লম্ব বাই অতিভুজ। তাহলে এবি বাই এসি কস থিটা, ভূমি বাই অতিভুজ, তাহলে বিসি বাই এসি ট্যান থিটা
লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে এবি বাই বিসি কসেক থিটা কি হবে? কসেক থিটা সমান আমরা কি জানি? আমরা এর আগে দেখেছি কসেক থিটা হচ্ছে 1/sin থিটা, মানে কি সাইন থিটার অনন্যক। তার মানে এই রেশিওটাকে আমরা উল্টো দিলেই পেয়ে যাব, তাহলে এসি বাই এবি। একইভাবে আমরা সেক থিটা জানি কস থিটার অনন্যক, তাহলে সেটা হচ্ছে কি পাবো? এসি বাই বিসি। ট্যান থিটা কি পাবো? কস থিটা কি পাবো? তো ট্যান থিটার অনন্যক, তাহলে কি বিসি বাই এবি। তাহলে এবার আমরা সিএবি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বার করি। সিএবি কোণটা কি ছিল? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব কি? লম্ব হচ্ছে বিসি, তাহলে লম্ব হচ্ছে বিসি। ভূমি কি? ভূমি হবে তাহলে, হ্যাঁ ভেরি গুড, এবি। আর অতিভুজ তো পরিবর্তন হবে না, অতিভুজ একই থাকবে, অতিভুজ হচ্ছে এসি। তাহলে এখানে কি হবে? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা আমরা কি পেলাম? না লম্ব বাই অতিভুজ একইভাবে, তাহলে বিসি বাই এসি। কস 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে? ভূমি বাই অতিভুজ, তাহলে এবি বাই এসি। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কি হবে? লম্ব বাই ভূমি, তাহলে বিসি বাই এবি। একইভাবে ওখানে যেরকম বললাম যে কসেক হচ্ছে সাইনের অনন্যক, তাহলে এখানেও আমরা ওই একইভাবে পাবো যে কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা এর উল্টে দেব রেশিওটা, তাহলে এসি বাই বিসি। সেক 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে এসি বাই এবি। আর কট 90 ডিগ্রি মাইনাস থিটা কি পাবো? না ট্যানের অনন্যক, তাহলে হচ্ছে এবি বাই বিসি। আচ্ছা, এবার তাহলে ত্রিকোণমিতিক অনুপাত গুলো তো বার হয়ে গেল, তাহলে আমরা এবার এই ত্রিকোণমিতিক অনুপাত এই থিটা কোণের সাপেক্ষে 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে তুলনা করব। তুলনা করলে দেখো কি পাচ্ছি, যে সাইন থিটা ইকুয়াল টু কি ছিল? এবি বাই এসি, এবি বাই এসি। তাহলে এইখানে দেখো যে এবি বাই এসি কোথায় আছে, দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান এবি বাই এসি। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা। একইভাবে পরের গুলো বার করছি, যে cos থিটা সমান হচ্ছে বিসি বাই এসি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ? যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার সাথে এটা সমান হচ্ছে। ট্যান থিটা সমান কি? ট্যান থিটা সমান ছিল এবি বাই বিসি, সেটা দেখো এই যে এবি বাই বিসি কট 90 ডিগ্রি, কট 90 ডিগ্রি মাইনাস থিটা। একইভাবে যদি এবার বার করি কি ছিল? কসেক 90 ডিগ্রি কসেক থিটা, কসেক থিটা সমান ছিল এসি বাই এবি। তাহলে সেটা কার সঙ্গে? যে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। সেক থিটা সমান ছিল কি ছিল? এসি বাই বিসি। এটা দেখো যে কসেক 90 ডিগ্রি মাইনাস থিটার সাথে সমান হবে। আর কে বাকি থাকলো? কট থিটা, কট থিটা সমান বিসি বাই এবি। এটা যদি দেখি তাহলে কার সঙ্গে হবে? হ্যাঁ ঠিক বলেছে, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানে আমি কি পেলাম? দেখো এখানে 3টে আর এই যে এখানে 3টে, মোট 6টা অভেদ পেলাম, যে ত্রিকোণমিতিক অভেদ। এই অভেদ গুলো কখন সত্য হবে? 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যদি এই থিটার ভ্যালু থাকে তাহলে এই ত্রিকোণমিতিক অভেদ গুলো সত্য হবে। তাহলে আমরা আজকে কি জানলাম? যে পুরো কোণের মাধ্যমে আমরা 6টা ত্রিকোণমিতিক অভেদ বের করলাম। এবার তোমরা চেক করে দেখতে পারো। আমি ধরো থিটা সমান 60 ডিগ্রি দেখলাম, কোন একটা দেখি সিদ্ধ হয় কিনা। তাহলে প্রথমে কি ছিল? যে সাইন থিটা সমান cos 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমি কি ধরেছি? থিটার ভ্যালু 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি সমান কত? √3/2। ভেরি গুড, এই মানগুলো তো আমরা আগেই জেনেছি। তাহলে এবার যদি বার করি, এটা তো বাম পক্ষ গেল, এবার ডান পক্ষ কি আছে? cos 90 ডিগ্রি মাইনাস থিটার ভ্যালু 60 ডিগ্রি বসিয়ে দিলাম। তাহলে কি হলো? cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মানে মান কি? √3/2। তাহলে আমরা পেলাম বাম পক্ষ ডান পক্ষ সমান। হ্যাঁ, তাহলে বাকিগুলো তোমরা চেক করে বাড়িতে দেখবে। তো এই ত্রিকোণমিতিক অভেদ গুলো কাজে লাগিয়ে আমরা বিভিন্ন অঙ্ক করতে পারি, যেগুলো আমরা পরের দিন করব। আজকে একটা অঙ্ক দেখাচ্ছি, ছোট অঙ্ক। ধরো cos 53 ডিগ্রি বাই সাইন 37 ডিগ্রি বললো, এর মান কত তুমি বার করো।
তাহলে প্রথমেই যেটা তোমার চোখ যাবে, দেখো 53 ডিগ্রি আর 37 ডিগ্রি এরা একে অপরের পূরক কোণ, কারণ এদের যোগফল কি 90 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমি এইভাবে লিখি যে cos 53 ডিগ্রি আর sin 37 ডিগ্রিটাকে লিখতে পারি যে 90 ডিগ্রি মাইনাস 53 ডিগ্রি। এবার আমরা জানি যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি, এই যে এখানে পেলাম sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা। তাহলে সেখান থেকে আমরা এখানে থিটার ভ্যালু 53 ডিগ্রি, সেখান থেকে আমরা এখানে লিখলাম, এটা কি হলো নিচেও পেয়ে গেলাম cos 53 ডিগ্রি। তাহলে ভ্যালু কত পেলাম? 1। সবাই বুঝেছো? আচ্ছা ঠিক আছে, এগুলো তোমরা বাড়িতে দেখবে এবং পরের দিন এই নিয়ে আরো বিভিন্ন অঙ্ক আলোচনা করবো। স্যার এতটুকু। ঠিক আছে, ডেমনস্ট্রেশন খুব ভালো হয়েছে। আচ্ছা, তুমি বলে যে ট্রায়াঙ্গেলের যে অ্যাঙ্গেলের সামটা সেটা হয় 180 ডিগ্রি, তো সেটা কেন হয়? স্যার আমরা যদি, আমি এই ট্রায়াঙ্গেলটা দিয়ে দেখাচ্ছি, এটা যদি আমি এরকম ভাবে এই বিসির একটা সমান্তরাল লাইন টানি, তাহলে আমরা কি পাবো, যেহেতু এই কোণটার একান্তর কোণ এখানে থিটা পাবো, সরি একান্তর না, অনুরূপ কোণ এটা থিটা পাবো। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এইটা একটা একান্তর আর অনুরূপ কোনটাকে বলে? এটা একান্তর হলো না অনুরূপ হলো? এটা একান্তর কোণ হলো, আর অনুরূপ কোণ এইটার অনুরূপ। এটা হলো অনুরূপ। আচ্ছা, এটা যখন জেড আকারে থাকবে সেটা হয় একান্তর। ঠিক আছে, এটা অনুরূপ না, একান্তর হবে। তারপর বলো। তাহলে এইখানে যেহেতু এই এই কোণটা যদি দেখি, তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এইটা থিটা হয়েছিল, তাহলে এইটুকু 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। পুরোটা যেহেতু 180 ডিগ্রি এই সরলরেখা, তাহলে এইটুকু 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আর এইখান থেকে যদি আমি পেয়েছিলাম যে এই এই কোণটার সাথে এটা থিটা, তো তাহলে আসছে কই? স্যার তাহলে যদি থিটা হয়, এটা থিটা, দরকার নেই তো, একটা থিটা ধরলে আরেকটা ফাই ধরো, তাহলে ওইদিকে ওটা ফাই পাবে। আর ত্রিভুজের তৃতীয় নাম্বার কোণটা তো পেয়ে যাচ্ছে, তাহলে তিনটি কোণের সমষ্টিতে 180 ডিগ্রি হয়েছে, একটা সরলরেখা হয়েছে। কনসেপ্ট তোমার ঠিকই আছে। হ্যাঁ স্যার বুঝাতে পারলাম। আচ্ছা, তুমি যে সাইন থিটা ত্রিকোণমিতিক ফাংশন গুলো পড়ালে, সাইন থিটা, তো সাইন থিটা এবং সাইন হাইপারবোলিক থিটা, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? সাইন থিটা সাইন হাইপারবোলিক থিটা, সাইন থিটা এক ধরনের ত্রিকোণমিতিক ফাংশন, আর সাইন হাইপারবোলিক থিটা একটা হাইপারবোলিক ফাংশন। এর সাইন থিটা মানে লম্ববায়ু অতিভুজ, আর সাইন হাইপারবোলিক থিটা কি হবে? e টু দি পাওয়ার থিটা মাইনাস e টু দি পাওয়ার মাইনাস থিটা বাই 2 হবে। হ্যাঁ স্যার। আচ্ছা, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলতে কি বোঝায়? তো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে মানে প্রতিনিয়ত স্টুডেন্টদের পর্যবেক্ষণ করা, সেটা প্রতিদিনের ক্লাসে হতে পারে এবং বিভিন্ন টার্ম পরীক্ষায় হতে পারে, মানে নিয়মিত শিশুদের হচ্ছে পর্যবেক্ষণ করা, সেটাই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। শুধু পর্যবেক্ষণ হবে না, এর অন্য কোনো অ্যাক্টিভিটির মাধ্যমে অ্যাসেসমেন্ট করা যেতে পারে? একটা ক্লাসের চলাকালীন বিভিন্ন কোশ্চেন অ্যান্সারিং এর মাধ্যমে হতে পারে, এবং ক্লাসের পরে কর্মপত্র দিয়ে ওদের কতটা কাম্য শিখন সামর্থ্য হলো সেটা দেখা যেতে পারে। এখন এই ফর্মেটিভ অ্যাসেসমেন্টের তাহলে এর দরকারটা কি, প্রয়োজন, ইম্পর্টেন্সটা কি? স্যার এই ইম্পর্টেন্স এটাই যে একটা মানে আমি একটা পার্ট দেওয়ার পরে শিশুটা কতটা শিখলো সেটা বুঝতে পারি তাদের কোশ্চেনিং এর মাধ্যমে বা তাদের বিভিন্ন অ্যাক্টিভিটি দিয়ে, যে তারা কতটা বুঝতে পেরেছে, বা যেটা বুঝতে পারবে না সেটার জন্য সংশোধনমূলক ক্লাস নেওয়া যেতে পারে, রিমেডিয়াল কিছু। রিমেডিয়াল টিচিং করা যেতে পারে। আচ্ছা, ডিভাইড বাই জিরো এই যে কনসেপ্টটা, তো এটা হচ্ছে আনডিফাইন্ড। স্টুডেন্টরা জিজ্ঞাসা করে যে কেন আনডিফাইন্ড, কিভাবে বোঝাবে?
স্যার এই মুহূর্তে পারবো না এটা। ঠিক আছে, তিমির। আচ্ছা, তোমার টপিক শুরু হয়েছিল প্রথম কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দিয়ে, তাই তো? হ্যাঁ স্যার। আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলতে অ্যাকচুয়ালি কি বুঝি? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, ওই দুটো ঠিক কোণ আছে, পরস্পরের। এখানেই থেমে যাও। দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তো প্রশ্ন হচ্ছে এই কোণ দুটোকে কি কমন আর্ম এবং কমন ভার্টেক্স মানে অ্যাডজাসেন্টই হতে হবে? কোণ দুটো কি অ্যাডজাসেন্ট হতে হ্যাঁ, হবে? মানে দুটো কোণ তাদেরকে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলতে গেলে তাদের কমন আর্ম এবং কমন ভার্টেক্স কি থাকতে হবে। যদি তাদের কমন আর্ম কমন ভার্টেক্স না থাকে, দ্যাট ইজ নন অ্যাডজাসেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে কি আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কনসেপ্ট বলতে পারি? হ্যাঁ স্যার, অ্যাডজাসেন্টের ক্ষেত্রেই হবে। মানে নন অ্যাডজাসেন্ট, ধরো তুমি দুটো ছবি আঁকো, একটা মোটামুটি তুমি 25 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আঁকো। আচ্ছা, আর একটা ডিফারেন্ট প্লেসে একটা 65 ডিগ্রি মতো মোটামুটি একটা অ্যাঙ্গেল আঁকো, ডিফারেন্ট স্পেসে। একটা 25, একটা 65, সাম করলে 90 ডিগ্রি, তাই তো? তাহলে এরা কি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে? স্যার হবে তো। তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যদি অ্যাডজাসেন্ট সাইডে হয় তবুও যেমন হবে, ডিফারেন্ট সাইডে নন অ্যাডজাসেন্ট সাইডে হলে তবুও হবে। এগুলো ঘাবড়ে দেওয়ার মতো প্রশ্ন, মানে এইভাবে আমরা কেউ ভাবি না বিষয়গুলো। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হওয়ার জন্য অ্যাঙ্গেল দুটোর পজিশন কোথায় আছে, কি তারা অ্যাডজাসেন্ট কি নন অ্যাডজাসেন্ট, এটা ফ্যাক্টর নয়। ফ্যাক্টর এটাই যে তাদের নিউমেরিক ভ্যালু সামটা 90 ডিগ্রি হচ্ছে না হচ্ছে না। সিমিলার ফর তোমার 180 ডিগ্রি, বোঝা গেল? হ্যাঁ মানে স্যার। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের জন্য গল্প সেই একই। এরকম নয় যে ওটাকে কমপ্লিমেন্ট মানে অ্যাডজাসেন্টই হতে হবে, কিন্তু জাস্ট তাদের ফিজিক্যাল ভ্যালুর যে সাম ভ্যালু সেটা যেন 90 ডিগ্রি হয়, আর সাপ্লিমেন্টারির ক্ষেত্রে 180 ডিগ্রি হয়। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ক্ষেত্রে অবশ্যই যদি দুটোর মধ্যে একটা অ্যাঙ্গেলকে অ্যাকিউট হতেই হবে নিশ্চয়ই। হ্যাঁ দুটোর একটাকে অ্যাকিউট হতেই হবে। আচ্ছা, প্রত্যেকটা বাউন্ডেড সিকোয়েন্সের অ্যাটলিস্ট একটা লিমিট পয়েন্ট থাকবে, এটা ট্রু না ফলস? এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান লিমিট পয়েন্ট, এটা ট্রু না ফলস? স্যার, এটা ট্রু। ওই বোলজানোস বোলজানোয়াস্টারের থিওরেম ফর সিকোয়েন্স। আচ্ছা, দুটো সাবগ্রুপের ইউনিয়ন সবসময় কি সাবগ্রুপ হবেই? না স্যার, ইউনিয়ন সাবগ্রুপ হবেই এমন বলা যাবে না। তার যদি দুটো সাবগ্রুপ এস আর টি নিই, যদি এস সাবসেট অফ টি অথবা টি সাবসেট অফ এস, অথবা টি সাবসেট অফ এস হলে তখন বলতে পারবো, কিন্তু তখন বলতে ইন্টারসেকশন পারবো। হলে সেটা হবে। যে কোনো 3 অর্ডারের সাবগ্রুপ কি সাইক্লিক হবেই? স্যার কি বললেন? যে কোনো 3 অর্ডারের সাবগ্রুপ সাইক্লিক হবেই, ঠিক না ভুল? হ্যাঁ হ্যাঁ স্যার, হবে। প্রাইম অর্ডারের সাইক্লিক হবে। প্রাইম অর্ডার বলে সাইক্লিক হবে। তাহলে দুটো সাবগ্রুপের ইউনিয়ন তো কন্ডিশনের উপরে ডিপেন্ড করছে। ইন্টারসেকশন হলে কি হতো? ইন্টারসেকশন হলে হবে সবসময়। ইন্টারসেকশন হলে সবসময় হবে। ঠিক আছে, নেক্সট রুকসানা। স্যার ডেমোটা ঠিক ছিল, ডেমো ঠিক আছে, ঠিক পড়াগুলো আছে। অনেক। অনেকদিন গ্যাপ হয়ে গেল তোমার, ঠিক আছে। ঠিক আছে। রুকসানা। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, শুরু করো। আচ্ছা, রুকসানার পরে 1 মিনিট, একটু 1 মিনিট রুকসানা, 1 মিনিট।
থামো, ঠিক আমাকে আছে। আমাকে একজন বলেছিল, আহ, দেখি আছে কিনা। থামো একটু। মঙ্গলদীপ মন্ডল আছো? মঙ্গলদীপ মন্ডল, মঙ্গলদীপ মন্ডল আছো? আচ্ছা, নেই, ঠিক আছে। আচ্ছা, রুকসানার পরে পূজা আছো? হ্যাঁ স্যার আছি। তুমি রেডি থাকবে, রুকসানা শুরু করো। ঠিক আছে। গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো। আচ্ছা, আমি একটা সমীকরণ লিখছি, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এটা কিসের সমীকরণ বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, এটা একটা সরলরেখার সমীকরণ বা রৈখিক সমীকরণ। গত ক্লাসে তোমরা লেখচিত্রের মাধ্যমে একাধিক 2 বা তার বেশি সরলরেখার সমাধান করা শিখেছো। তো এই দুটো সমীকরণ যদি আমরা নিই, সেটা সমাধান না করেই আমরা একটা অন্য পদ্ধতিতে বলতে পারবো যে সমীকরণ দুটো সমাধান আছে কি নেই। তো আমাদের আজকের পাঠ হলো রৈখিক সহ সমীকরণের সমাধান যোগ্যতা। আচ্ছা, এখানে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 লিখলাম, তাহলে a b c এগুলো কি? এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, তাই তো? আচ্ছা, আমি একটা সমীকরণ লিখছি, 2x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। আমরা কি করব, প্রথমে আমরা পদ্ধতিটা শেখার আগে প্রথমে আমরা সহগগুলো বের করা শিখব। তো প্রথম যে সমীকরণটা লিখেছিলাম সেটা 1 নম্বর সমীকরণ নাম দিয়েছি, দ্বিতীয় সমীকরণ নাম দিয়েছি 2 নম্বর। তো দেখো এখানে x এর সহগ কত হয়? x এর সহগ a। এখানে x এর সহগ কত আছে? 2, তাহলে a সমান কত হলো? 2। এই 1 নম্বর সমীকরণে y এর সহগ কত আছে? b। 2 নম্বর সমীকরণে y এর সহগ কত? 3। তাহলে a সমান 2 পেলাম এবং b সমান 3 পেয়েছি। এটা বের করা শিখলাম কারণ এর পরবর্তীতে আমাদের যে পদ্ধতিটি শিখবো সেখানে আমাদের কাজে লাগবে। তো তার জন্য কি করছি, আমি একটা ছক করে নিব এবং কিছু সমীকরণ লিখব। প্রথমে লিখলাম x প্লাস 3y ইকুয়াল টু 6, একটা সমীকরণ হলো। আরেকটা লিখছি 2x প্লাস 5y ইকুয়াল টু 7। আচ্ছা, তোমরা একটা কথা বলো তো, রৈখিক সহ সমীকরণ আমরা কেন বলছি? কারণ কি, দেখো এখানে দুটো সমীকরণে x এবং y চলরাশি আছে। দুটো সমীকরণের ক্ষেত্রে x এবং y চলরাশি। তো একের বেশি যখন কোনো সমীকরণ যাদের আমরা সমাধান করব, সেক্ষেত্রে যদি চলরাশিগুলো একই থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সেই সমীকরণগুলোকে বলবো আমরা রৈখিক সহ সমীকরণ। তো প্রথমে আমাদের কাজ কি, প্রথমে আমরা বের করব সহগগুলো। এক্ষেত্রে সহগ হচ্ছে a1 কত? a1 প্রথম সমীকরণে দেখা a1 সমান হচ্ছে 1, b1 সমান কত হচ্ছে? b1 সমান 3, আর c1 এখানে কনস্ট্যান্ট টার্মটা, ধ্রুবক পদটা, যেমন এখানে উপরের সমীকরণে একটু লক্ষ্য করে, এখানে প্লাস c বলেছিল, এখানে প্লাস 2, তাহলে c সমান কত হচ্ছে? c সমান 2। এই ক্ষেত্রে যে ইকুয়াল টু 6 আছে, তাহলে আমাদের কি করতে হবে, এই 6টাকে যে ইকুয়াল টু দেওয়া আছে এর বাঁ দিকে নিয়ে আসতে হবে। অর্থাৎ 6টাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, তাহলে এটা প্লাস 6 যেহেতু আছে, তাহলে বাঁ দিকে নিয়ে আসলে আমরা মাইনাস 6 পাবো। তাহলে অর্থাৎ আমরা এখান থেকে কি বলতে পারি, c সমান হচ্ছে মাইনাস 6। এবার 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে আমরা বের করব। 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে আমরা সহগগুলোকে a2 b2 c2 দিয়ে ডিনোট করব। তো প্রথমে এখানে x এর সহগ কত আছে? 2, তাহলে a2 সমান কত হলো? 2। b2 কি হবে? b2 হবে 5, আর c2 হবে, c2 সমান হচ্ছে মাইনাস 7। এবার কি করব, আমরা সহগগুলির তুলনা বের করব। সহগগুলির তুলনা। প্রথম ক্ষেত্রে a1 বাই b1 সমান কত হচ্ছে? 1/3। a2 বাই b2 সমান কত হচ্ছে? 2/5। এবং
C1/C2 সমান কত হচ্ছে -6/7, -6/-7, তো মাইনাস মাইনাসে কেটে গেলে 6/7 হবে। এখান থেকে একটা জিনিস খেয়াল করো, A1/B1 আর A2/B2 কি সমান হচ্ছে? দুটো কি সেম আছে? এখানে 1/3 আছে, এখানে 2/, দুটো সমান নয়, অর্থাৎ A1/B1 is not equal to A2/B2। এবং দেখো C1/C2 আমরা যদি খেয়াল করে দেখি তাহলে 6/7 পেয়েছি, যেটা A1/B1 এবং A2/B2 কারোর সঙ্গে সমান নয়, অর্থাৎ A1/B1 is not equal to A2/B2 is not equal to C1/C2। এরকম শর্ত থাকলে আমরা কি বলবো তখন? আমরা তখন বলবো যে আমরা দুটো সরল রেখার একটি সাধারণ সমাধান পাবো। কি পাবো? একটি মাত্র সাধারণ সমাধান পাবো। তোমরা লেখচিত্রের মাধ্যমে এটা বাড়িতে করে দেখবে যে এটা মিলছে কিনা, ঠিক আছে? কারণ যেহেতু গত ক্লাসে তোমাদের পড়ানো হচ্ছে, সেটা আমি আর দেখাচ্ছি না। আমি এবার নেক্সটে আরেকটা তোমাদের উদাহরণ দিয়ে দেখাচ্ছি। 2x + 3y = 6 একটা সমীকরণ নিলাম, এবং 4x + 6y = 12 দুটো সমীকরণ নিয়েছি। এক্ষেত্রেও আমরা কি করব? A1 B1 C1 বের করব, A2 B2 C2 বের করব। তো A1 কত হবে? A1 2, B1 কত হবে? 3, C1 হবে -6। তাহলে এবার তোমরা বলো A2 কত হবে? A2 হবে কত? 4, B2 6, C2 -12। তো আবার কি করব? সহগগুলির তুলনা করব। তাহলে A1/B1 = কত পাবো? 2/3। A2/B2 সমান কত পাবো? 4/6। আচ্ছা, এটাকে দেখো তো, 2 দিয়ে কাটলে পরে 2/3 আসবে। এবং C1/C2 যদি বের করি, দেখো -6/-12, -6/-12, অর্থাৎ এটা হচ্ছে মাইনাস কেটে গেলে +½ ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? A1/B1 = A2/B2 is not equal to C1/C2। অর্থাৎ আমরা এখানে দুটো সমান্তরাল সরল রেখার যে শর্ত, অর্থাৎ এক্ষেত্রে আমরা অসংখ্য সমাধান পাবো। সরি, এক্ষেত্রে আমরা কোনো সমাধানই পাবো না, কোনো সমাধান। সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে তোমরা লেখচিত্রে দেখেছো যে সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে কোনো সমাধান পাওয়া যায় না। এবার আরেকটা উদাহরণ নিচ্ছি। (2x + 3y = 28, 4x + 6y = 56। একই রকম ভাবে আগে যেভাবে করেছি, প্রথমে সহগগুলো বের করব। A1 সমান কত হবে? 2, B1 সমান 3, C1 সমান কত? -28। A2 সমান কত হবে? 4, B2 6, এবং C2 কত হবে? C2 হবে -56। A1/A2 কত পাবো? 2/4 মানে হাফ। B1/B2 কত পাবো? 3/6 = হাফ। C1/C2 কত পাবো? -28/-56, অর্থাৎ এটা 28 দিয়ে কাটলে পরে একটু লং হয়ে যাচ্ছে, বুঝেছো তো? স্যার একটু সময়টা অনেক বেশি লেগে যাচ্ছে, এতটা সময় তুমি পাবে না। নাম্বার অফ এক্সাম্পল কমিয়ে দেওয়াটাই ভালো, বা মানে টপিকটা অন্য টপিকে যাওয়াও ভালো, মানে মনে হয় বেটার হবে। কারণ তুমি যতগুলো এক্সাম্পল দিয়ে দেখাতে যাচ্ছ,
এতটা সময় তুমি ওখানে পাবে না। হুম ঠিক আছে স্যার, টপিক চেঞ্জ করে দিব আমি, অসুবিধা না, আমার পড়ানোটাতে ইমপ্রুভ হচ্ছে কিনা। হুম, পড়ানো ঠিক আছে, আগের থেকে ইমপ্রুভ হয়েছে। মাঝখানে তো অনেকদিন গ্যাপ হয়েছে, তাও ঠিক আছে, আগের থেকে ইমপ্রুভ হয়েছে। কিন্তু কি মানে টপিকটা একটু চেঞ্জ করে নিতে হবে। এই টপিক এতটা মানে সময় তুমি ওখানে পাবে না। ঠিক আছে। ঠিক আছে, এতটা সময় পাওয়া যাবে না। আচ্ছা, আমরা কোনো লিনিয়ার ইকুয়েশন পেতে পারি যার ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে? হ্যাঁ, পেতে পারি। এক্সাম্পল? 2x plus 3y equal to 28, 4x plus 6y equal to 56। এই দুটো হচ্ছে কোইন্সিডেন্ট। আর নো সলিউশন? নো সলিউশন প্যারালাল। প্যারালাল। এটা অ্যাকচুয়ালি লিনিয়ার ইকুয়েশন জিজ্ঞেস করেছিলাম, তুমি ওয়াইয়ের ভ্যালুটা 1 বসিয়ে দিলেই বেটার হতো। যাই হোক, 2x প্লাস, ঠিক আছে, হবে তো। আচ্ছা, আমরা ভেক্টর স্পেসে লিনিয়ার স্প্যান বলতে কি বুঝি? লিনিয়ার স্প্যান ভি যদি একটা ভেক্টর স্পেস হয়, আলফা যদি একটা ভেক্টর হয়, আলফা 1 আলফা 2 ডট ডট আলফা n, তাহলে এই যে আলফা আলফা আলফার যে ভেক্টর গুলো আছে এদের দিয়ে ভি কে রিপ্রেজেন্ট করতে পারবো। এরা বলো। আলফার যে ভেক্টর গুলো আছে সেই ভেক্টর গুলো দিয়ে ভি কে রিপ্রেজেন্ট করতে পারবো। মানে এটাকে যদি আমরা এল আলফা ইকুয়ালস টু ভি, হ্যাঁ, এল আলফা ইকুয়ালস টু ভি যদি আমরা লিখতে পারি, মানে দেখাতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা বলি যে আলফাটা তাকে স্প্যান করেছে। আচ্ছা, আমরা কনভার্জেন্স পড়তে গিয়ে, এটা যদিও তোমাদের 9-10 মনে হয় নেই, পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স পড়েছিলাম না? পড়েছিল হ্যাঁ। পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স? করেছিলাম। পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স কাকে বলা হয়? কোনো একটা সিকোয়েন্স যখন কোন একটা ইন্টারভেলের নির্দিষ্ট সংখ্যক কিছু পয়েন্টে কনভার্জ করে, তাকে আমরা বলি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স। তার ডোমেনের হ্যাঁ। যে সমস্ত পয়েন্টে সে কনভার্স করে সে আমরা বলি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স। হ্যাঁ, আচ্ছা, একটা প্রবাবিলিটিতে কম্পাউন্ড ইভেন্ট বলতে আমরা কি বুঝি? কম্পাউন্ড ইভেন্ট হুম, স্যার কম্পাউন্ডটাই কি কমপ্লিমেন্ট নাকি মনে না, পড়ছে না। কমপ্লিমেন্ট আলাদা, কম্পাউন্ড ইভেন্ট আলাদা। কম্পাউন্ড ইভেন্ট হচ্ছে জয়েন্ট অকারেন্স অফ 2 or more সিম্পল ইভেন্ট। যেমন আমরা যখন অ্যাটলিস্ট একটা হেড যদি আমরা চয়েস করি, দ্য ইভেন্ট অফ অকারেন্স অফ অ্যাটলিস্ট 1 হেড, যখন দুটো আচ্ছা, কয়েনকে আচ্ছা। আমরা একসাথে টস করছি, একসাথে দেখা যাচ্ছে হুম। দুটো কয়েনকে টস করছি, দুটো কয়েন আলাদা হবে সিম্পল ইভেন্ট, আর যখন একসাথে টস করছি তারা জয়েন্ট অপারেট হচ্ছে কম্পাউন্ড ইভেন্ট। ইন দ্যাট সেন্স আমরা বলতে পারি কম্পাউন্ড ইভেন্ট। ঠিক আছে, টমাস। আচ্ছা, তোমার পড়ানো আগের থেকে ভালোই হয়েছে, বা আগে থেকে তো অনেক ইমপ্রুভ হয়েছে, বেশ থরলি হচ্ছে। আটকাচ্ছে, দু এক জায়গায় আটকেছে, তবে ঠিক আছে। আর রেগুলার দিতে থাকলে এটা আরো ঠিক হয়ে যাবে। আচ্ছা, একটা ত্রিভুজ নাও এবিসি। এবিসি, এখানে ধরো বলা হলো যে এবি বাহু থেকে এসি বাহুর দৈর্ঘ্যটা বড়, অর্থাৎ এসি গ্রেটার দেন এবি। তাহলে এই ত্রিভুজের কোণগুলোর মধ্যে থেকে একটা সম্পর্ক পাওয়া আসতে পারে। কি সম্পর্কটি? এসিটা বড়, এটা ছোট। এসিটা তাহলে প্রতিভুজ হবে। না, আমি বললাম কোণ। এসির বিপরীতে যে কোণটা রয়েছে অ্যাঙ্গেল বি, সেটা সেটা সর্ব বড় হবে সব থেকে, বিটা। বি
অ্যাঙ্গেলটা সি এর থেকে বড় হবে, অর্থাৎ বৃহত্তম বাহুর বিপরীতে যে কোণটা থাকে কোনটার সেটা সাথে বিরোধ ক্ষুদ্রতম বাহুর বিপরীতে যে কোণটা তার থেকে বড় হয়। আচ্ছা, ডিটারমিনেন্টের প্রয়োজনীয়তা কি রয়েছে? স্যার বলতে পারবো না এই মুহূর্তে। সিস্টেম অফ ইকুয়েশনকে সলিউশন করার জন্য ডিটারমিনেন্ট প্রয়োজন হয়। আচ্ছা, লিনিয়ার ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস বলতে কি বোঝায়? এটা যদি আলফা ভেক্টর থাকে আলফা 1 টু আলফা n, এটাকে যদি c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 প্লাস ডট ডট প্লাস cn আলফা n ইকুয়াল টু থিটা হয়, তবে হচ্ছে c1 c2 ডট ডট cn সবগুলো মানে প্রত্যেকটা জিরো হবে না, কোনো না কোনো একটা থাকবে মান পাবো। আর সবগুলো যদি জিরো না হয়, একটা যদি অ্যাটলিস্ট নন জিরো থাকে, তাহলে আমরা এই যে আলফা 1 আলফা 2 আলফা n এই সেট অফ ভেক্টর। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, নেক্সট কি আছে? নেক্সট ছিল, স্যার আমি হ্যাঁ থামো, তোমারটা ইয়ের ফোনটা যেন পূজা। পূজা। শুরু করো। পিন করে দিয়েছেন? হ্যাঁ করে দিচ্ছি। স্যার বোর্ড দেখা যাচ্ছে? একটু, হ্যাঁ এবার ঠিক আছে। স্যার বোর্ড দেখা যাচ্ছে? এবার ঠিক আছে, এবার ঠিক আছে, শুরু করো। আচ্ছা, গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং টপিক সম্পর্কে আলোচনা করব। দেখো, এখন আমাদের বাড়িতে প্রায় সবার বাড়িতেই ফোন আছে, তাই না? তোমরা হয়তো অনেকে জানো বা যে দেখেছো যে আমরা যদি কোথাও অজানা জায়গা যেতে চাই, আমরা গুগল ম্যাপের সাহায্যে সেই জায়গাটা সার্চ করে ঠিক পৌঁছে যাই, তাই না? এই যে গুগল ম্যাপ ব্যবহার করে আমরা এক জায়গা থেকে এক জায়গায় পৌঁছে যাচ্ছি, তারপর যখন ফ্লাইটের কোনো অবস্থান জানার জন্য অপারেশন মানে ফ্লাইটের কাজকর্ম চালনা করার জন্য তার অবস্থান কোথায়, সে সবকিছু ঠিকঠাক আছে কিনা, এগুলো জানার জন্য আমাদেরকে যে সমস্ত ম্যাথমেটিক্সের জায়গাগুলো অ্যাপ্লাই করা হয় সেইগুলো সম্পর্কে জানবো। দেখো, আমরা ম্যাথমেটিক্সের যেই জায়গাতে এইগুলোর প্রথম শুরু হয়েছিল বা এর যে মেন ভিত্তি, সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। ম্যাথমেটিশিয়ান রেনে দ্যাকার্ত সর্বপ্রথম এই স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে ধারণা দেন। বেশ, দেখো আজকে আমাদের টপিক হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, যার ইংলিশ নাম কোঅর্ডিনেট জিওমেট্রি। আচ্ছা, তোমরা সবাই সংখ্যা রেখা সম্পর্কে জানো, তাই না? সংখ্যা রেখা কেমন হয়? ঠিক এরকম, এদিকটাও চলতে থাকে, মাঝখানে থাকে জিরো, এদিকে থাকে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো প্লাস ইনফিনিটি পর্যন্ত, আর এদিকে থাকে -1 -2 এরকম করতে করতে -ইনফিনিটি। দেখো, সংখ্যার উপর যে কোনো বিন্দুর অবস্থান যদি তোমাদেরকে নির্ণয় করতে দিই, তোমরা নিশ্চয় পারবে, তাই না? হ্যাঁ, কিন্তু দেখো, আমি যদি বলি সংখ্যা রেখার উপরে একটা বিন্দু অবস্থান করছে পি, এই পি বিন্দুটার অবস্থান কি তোমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবে? দেখো, আমরা যদি বলেও থাকি যে এই পি বিন্দুটি সংখ্যা রেখা থেকে 2 একক বা 2 ঘর, আমরা যেমন ধরো সংখ্যা রেখা বা উপলব্ধি করি সেরকম ভাবে যদি বলি 2 একক উপরে আছে, তাহলেও কিন্তু আমরা পি বিন্দুর সঠিক অবস্থান নির্ণয় করতে পারবো না। কেন না? দেখো, এই 2 একক দূরত্বে সংখ্যা রেখা থেকে শুধু পি বিন্দু নেই, এই বিন্দুটাও তো আছে। যদি নাম দিই পি ড্যাশ, অপর আরেকটা বিন্দু যদি নাম দিই পি ডাবল ড্যাশ, তাহলে পি ড্যাশ পি ডাবল ড্যাশ এই বিন্দুগুলির অবস্থান সম্পর্কে আমরা কিছু বলতে পারছি না, কারণ সব বিন্দুগুলো সমাপতিত হয়ে যাচ্ছে। তাই কেন পাচ্ছি না? না, আমরা এতদিন যে সমস্ত বিন্দুর অবস্থান আলোচনা করেছি সেগুলো সংখ্যা রেখায় আলোচনা করেছি, লেখা বা লাইন হচ্ছে 1 ডাইমেনশন। কিন্তু আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে একটি তলের উপর একটি বিন্দুর অবস্থান কিভাবে নির্ণয় করব।
তাই একটি তলের উপর বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য আমাদেরকে দেখতে হবে যেটা, সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতিতে ম্যাথমেটিক্যাল নেনেডেকাস কি বলেছেন না, এই সংখ্যা রেখাটাকে, যেহেতু তল বা সমতলকে আমরা 2 ডাইমেনশন বলি, এখানে দুটো সংখ্যা রেখা ব্যবহার করতে হবে। এটাকে বলবো অনুভূমিক সংখ্যা রেখা, যার নাম দেবো এক্স ও এক্স ড্যাশ। একই রকম ভাবে উল্লম্ব ভাবে আর একটা আমরা সংখ্যা রেখা নেব, সেই সংখ্যা রেখাটার নাম দেব ওয়াই ও ওয়াই ড্যাশ। এটা একটা সংখ্যা রেখা যার উপরের দিকটাকে আমরা বলবো ধনাত্মক সংখ্যাগুলো আছে আর নিচের দিকগুলোকে বলবো ঋণাত্মক সংখ্যাগুলো আছে। অর্থাৎ এরকমই একটা সংখ্যা রেখা, একটা অনুভূমিক ভাবে গেছে, একটা উল্লম্ব ভাবে গেছে। এই যে অনুভূমিক ভাবে গেছে এক্স ও এক্স ড্যাশ, এই সংখ্যা রেখাটাকে বলবো এক্স অক্ষ। অনুরূপে উল্লম্ব ভাবে যেটা রয়েছে ওয়াই ও ওয়াই ড্যাশ, এটাকে বলবো ওয়াই অক্ষ। এই এক্স অক্ষটার আরেকটা নাম হচ্ছে ভুজ অক্ষ, আর ওয়াই অক্ষটার আরেকটা নাম হচ্ছে কোটি অক্ষ। তাহলে দেখো, এবার যদি আমি পি বিন্দুর অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে যাই, দেখো আমি বলতে পারবো যে পি বিন্দুটি এই এক্স অক্ষ থেকে 2 একক দূরত্বে এবং ওয়াই অক্ষ থেকে মোটামুটি বোঝা যাচ্ছে আমাদের ছবি অনুযায়ী 3 একক দূরত্বে রয়েছে, তাই না? তাহলে পি বিন্দুর অবস্থানটা আমরা সঠিকভাবে এখন নির্ণয় করতে পেরেছি। পি বিন্দুর স্থানাঙ্কটা কিভাবে লিখবো যেহেতু এক্স অক্ষ বরাবর, অর্থাৎ পি বিন্দুতে পৌঁছাতে গেলে আমাকে এক্স অক্ষ বরাবর 3 ঘর যেতে হয়েছে, তাই পি বিন্দুর ভুজ অক্ষ বা এক্স স্থানাঙ্কটা হবে 3, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমাকে 2 ঘর এগোতে হয়েছে, তাই এর স্থানাঙ্কটা হবে 2। অর্থাৎ এখন আমরা একটি বিন্দু তলে তার অবস্থান কেমন সেটা জানতে পারলাম, যেখানে 3 কে বলবো ভুজ আর 2 কে বলবো কোটি। আর এই যে পুরো তলটা, এই তলটাকে বলবো কার্টেসীয় তল, যেটা আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ 4টি ভাগে ভাগ করেছে। দেখো 4টি এই ভাগটাকে আমরা বলবো কোয়াড্রেন্ট বা পার্ট। তার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। ভালো করে লক্ষ্য করে দেখো, ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা এই যে লিখেছি পি বিন্দু একটা অঙ্ক, পি বিন্দু যার স্থানাঙ্ক 3,2। 3টা হচ্ছে এক্স অক্ষ বরাবর দূরত্ব আর ওয়াইটা হচ্ছে 2টা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব। এই যে পি বিন্দুটার স্থানাঙ্কে দুটোই হয়েছে পজিটিভ, তার কারণ এদিকের প্রথম পাদের এক্স অক্ষটাও ধনাত্মক, ওয়াই অক্ষটাও ধনাত্মক। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে এই যে সেকেন্ড কোঅর্ডিনেটে যে সমস্ত বিন্দুগুলো থাকবে তাদের স্থানাঙ্ক কিরূপ হবে? দুটোই কি প্লাস হবে? না, তাই তো? ঠিক, হ্যাঁ ঠিক বলেছো যে এক্স অক্ষটা ঋণাত্মক, অর্থাৎ এক্স স্থানাঙ্কটা হবে মাইনাস, কিন্তু ওয়াই অক্ষটা প্লাস, তাই স্থানাঙ্কটা হবে মাইনাস কমা প্লাস। একই রকম ভাবে বলো থার্ড অক্ষটা, থার্ড কোয়াড্রেন্টটা, হ্যাঁ ঠিক বলেছো, থার্ড কোয়াড্রেন্টে দুটোই মাইনাস, আর ফোর্থ কোয়াড্রেন্টে এক্স টা দেখো পজিটিভ আর ওয়াই কোঅর্ডিনেট নেগেটিভ, তাই এখানকার যত বিন্দু হবে তাদের স্থানাঙ্ক গুলো এরকম ভাবে হবে। আচ্ছা তোমরা বলো তো যে ক্ষেত্রে -3, -4 এই বিন্দুটার অবস্থান কোথায় হবে? দেখো আমরা আঁকতে পারবো -3, অর্থাৎ এক্স অক্ষর ঋণাত্মক বরাবর 3 ঘর যাবে, 1 2 3, আর ওয়াই স্থানাঙ্ক বা কোটি কত না -4, অর্থাৎ ওয়াই এর নেগেটিভ বরাবর 4 ঘর, 1 2 3 4। তাহলে এই বিন্দুটা পেলাম -3,4। আচ্ছা দেখো তো, এই উলম্ব অক্ষ আর অনুভূমিক অক্ষ যেখানে ছেদ করেছে এটাকে আমরা বলবো মূল বিন্দু এবং এর নাম দেবো ও। তোমরা কি বলতে পারবে ও বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ভেরি গুড, হ্যাঁ ও বিন্দুর স্থানাঙ্ক হবে 0,0, কারণ এটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কোনো দিক বরাবরই যায়নি, তাই এর স্থানাঙ্ক হবে 0,0। এখন আমরা এই যে তল বা যে কোয়াড্রেন্ট আমরা এঁকেছি, এই কোয়াড্রেন্টের দুটি বিন্দুর মধ্যে দূরত্ব সম্পর্কে জানবো। অবস্থান সম্পর্কে জানলাম, এবার দূরত্ব সম্পর্কে জানবো। আমি ছবিটা একটু স্পষ্ট করে আঁকছি। দেখো এটা যদি আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ হয়, এক্স ও এক্স ড্যাশ এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ ওয়াই অক্ষ, এবং এখানে একটা বিন্দু নিলাম পি যার স্থানাঙ্ক আমি ধরলাম x1, y1। অনুরূপে অপর একটা বিন্দু নিলাম কিউ যার স্থানাঙ্ক ধরছি x2, y2। আচ্ছা আমরা এখন কি নির্ণয় করছি? দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, অর্থাৎ পি কিউ নির্ণয় করতে হবে, তাই তো? তোমরা দেখো
পি এর স্থানাঙ্ক বলেছি x1, y1, তাহলে x অক্ষ বরাবর এসেছে x1 দূরত্ব আর y অক্ষ বরাবর এসেছে y1 দূরত্ব, তাহলে এই ডিসটেন্সটা x1, এটা y1। অনুরূপভাবে কিউ এর অবস্থান x2, y2 যদি হয়েছে, তাই এক্ষেত্রে এটা হচ্ছে x2 আর এটা হচ্ছে y2। এখানে আমি একটা ট্রায়াঙ্গেল তৈরি করব, নাম দিলাম পিকিউটি। এই ট্রায়াঙ্গেলটা থেকে দেখো তো একটা সমকোণী ত্রিভুজ না পিকিউটি, তাই তো? এটা অভিলম্ব যেহেতু লম্ব। হ্যাঁ, দেখো এক্ষেত্রে আমাকে বলো তো পিথাগোরাস উপপাদ্য লাগাতে পারি তো? কারণ আমরা সমকোণী ত্রিভুজের উপর পিথাগোরাস উপপাদ্য আলোচনা করি। পিথাগোরাস উপপাদ্য কি না, পি কিউ এর রুট সমান রুট ওভার পিটি স্কোয়ার প্লাস কিউটি স্কোয়ার, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। দেখো পিটি মানে এই দূরত্বটা নির্ণয় করতে বলেছে, তোমরা ভালো করে দেখো, এইটা হচ্ছে x2, এটা হচ্ছে x1, তাহলে এটা কত? একদম ঠিক বলেছো, এটা হচ্ছে x2 মাইনাস x1, পিটি স্কোয়ার আছে তাই বর্গ। অনুরূপভাবে কিউটি মানে এটা y2, এইটুকু ডিস্টেন্স y1 মানে এইটুকু y1, তাহলে এটা হচ্ছে y2, তাহলে y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। এটা মনে রাখা খুব সুবিধা, দূরত্ব যেহেতু এবং সর্বদা ধনাত্মকই হবে। আর এইটা দেখো, এটা এক্স এর পরিবর্তন তার বর্গ, ওয়াই এর স্থানাঙ্কের পরিবর্তন তার বর্গ। এভাবে আমরা যেমন দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে শিখলাম, একই রকম ভাবে আমরা শিখবো এই যে পি কিউ দুটি বিন্দুকে যদি অপর একটা বিন্দু আর n/n অনুপাতে ভাগ করে বা অন্তর্বিভক্ত করে, তাহলে তাদের স্থানাঙ্কটা কেমন হবে। দেখো আমরা এটা সম্পর্কে এখন জানবো। মনে করলাম এই বিন্দুটি আর, যে বিন্দুতে পি কিউ m/n অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, তাহলে এখানে আমি দুটো ট্রায়াঙ্গেল পাচ্ছি, একটা তো পিকিউটি ছিল আর একটা হচ্ছে পি আর এস নিলাম। দেখো তো এই ট্রায়াঙ্গেল দুটি সদৃশকোণ ট্রায়াঙ্গেল না, সদৃশকোণ ত্রিভুজ, তাই তো? হ্যাঁ, সদৃশকোণ ত্রিভুজের যে ধর্ম, সেই ধর্ম থেকে আমরা কি বলতে পারি? দেখো বলতে পারি পিটি বাই পিএস, অর্থাৎ যে বড় ট্রায়াঙ্গেলটার বাহু বাই ছোট ট্রায়াঙ্গেলটার বাহু, অনুরূপ ভাবে পি কিউ বাই পিআর এবং কিউটি বাই আর এস। দেখো তো পিটির মান কি হবে? পিটির মান আমরা আগেই বের করেছি, পিটির মান হচ্ছে x2 মাইনাস x1। আচ্ছা, আর পি এস কত? দেখো আর এর স্থানাঙ্ক নিয়েছি x, y, তাহলে পি এর স্থানাঙ্ক হচ্ছে x মাইনাস x1। আর পি কিউ কত? পি কিউ হচ্ছে n, পি কিউ হচ্ছে m প্লাস n, আর পি আর হচ্ছে এটুকু অর্থাৎ m। কিউটি কত? না, কিউটি হচ্ছে y2 মাইনাস y1, আর আর এস হচ্ছে এটুকু অর্থাৎ y মাইনাস y1। এক্ষেত্রে আমরা প্রথম দুটো রিলেশন যদি কাজে লাগাই, সেক্ষেত্রে পেয়ে যাব x এর মান হবে m x2 প্লাস n x1 বাই m প্লাস n। অনুরূপভাবে যদি এই সমীকরণ দুটোকে কাজে লাগিয়ে সমাধান করি, তাহলে পেয়ে যাব y সমান m y2 প্লাস n y1 বাই m প্লাস n। এভাবে আমরা যে কোনো বিন্দুর অন্তর্ভুক্ত, কোনো বিন্দু যদি তাকে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক, অনুরূপ ভাবে আমরা বহির্বিভক্তটা আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা এর বহির্বিভক্ত সম্পর্কে জানবো। স্যার হয়ে গেছে। এতটা সময় পাবে না, কিন্তু তোমার পড়ানোটা ভালো লাগছিল বলে আমরা মনে হয় দুজনেই চুপচাপ শুনছিলাম। ঠিক আছে স্যার, আমি কি আমার হয়ে গেলে কি আমি থেমে যাব? হ্যাঁ, হয়ে গেলে থেমে যাবে। এতটা লং হলে সেক্ষেত্রে মুশকিল আর কি, এতটা লং টাইম পাবে না তুমি। স্যার কি থামিয়ে দেবে? হ্যাঁ, এতটা লং হলে তো স্যারই থামিয়ে দেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ স্যার, আমি বলতে চাইছি স্যার থামিয়ে দেওয়াটাই কি ভালো, না নরমালি আমি থেমে যাবো? যে না, একটা সার্টেন কন্টেন্ট রেখে নিজে থেমে যাওয়াটাই ভালো, বেশি ভালো। ঠিক আছে স্যার, তাহলে আমি দূরত্ব অবধি বলবো। হ্যাঁ, সেটাই বলছি, একটু নিজে থেমে যাওয়াটাই বেশি ভালো। ঠিক আছে, ধরো একটা ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টিসেস হচ্ছে x1 y1 x2 y2 x3 y3, তাহলে তার সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট কত হয়? x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, আর এদিকে কমা y1 প্লাস y2 প্লাস y3 বাই 3 হবে। আচ্ছা, ওটা কি আমরা এই প্রসেস বা এই ফর্মুলা মেনটেন করে বার করতে পারি? যে কোনো ট্রায়াঙ্গেল
যদি বিন্দু নিই, হ্যাঁ স্যার বের করা যাবে। বের করা যাবে, তাই তো? আচ্ছা, হ্যাঁ বের করা যাবে। হ্যাঁ, নাম্বার লাইনকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, মানে প্র্যাকটিক্যাল পারপাসে? ধরো একটা সংখ্যার ক্লাস একটা ধরো একটা ক্লাস 6 এর স্টুডেন্টকে নাম্বার লাইন ইউজ করে আমরা কি কি শেখাতে পারি, সেটা সিলেবাসে মেনশন থাক বা সংখ্যার না থাক, আমি সিলেবাসে মেনশন থাকবেই সেরকম বলছি না। কোনো একজন স্টুডেন্ট তাকে আমরা নাম্বার লাইন শেখানোর পরে সেখান থেকে কি কি জিনিস বোঝাতে পারি, মানে সহজে বোঝাতে পারি নাম্বার লাইনের উপর দিয়ে। হ্যাঁ স্যার, আমি যেমন যদি সংখ্যা রেখা টানি 1 2 এগুলো তো স্বাভাবিকভাবে ওরা জানে। হুম। এবার ওদের মধ্যবর্তী 1 2 মানে 1.5 যে 1 2 এর মধ্যে হবে, মানে এখানে অনেক পয়েন্ট আছে, হুম। এগুলো সম্পর্কে অর্থাৎ রেশনাল মানে- ইরেশনাল এগুলোকে ওদেরকে তার মানে কম্পেয়ারিং শেখাতে পারি, নাম্বারের অর্ডারিং শেখাতে পারি, আবার একটু যদি আমরা আচ্ছা। ভালো করে ভেবে দেখি তাহলে অ্যাডিশন সাবট্রাকশনও শেখানো যায়। হ্যাঁ আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট যে কি নেগেটিভ যে ইন্টিজার গুলো নেগেটিভ সেগুলো নাম্বারটিকে ওদের খুব মধ্যে সহজে ইনক্লুড করা যাবে। নেগেটিভ নাম্বারটিকে হ্যাঁ, খুব সহজে ওগুলো- শেখানো যায়। ঠিক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আজকে অনেক রাত্রি হয়ে গেছে, আর কিছু বলবো না। টমাস বলেন। টমাস, হ্যাঁ, আচ্ছা, বিন্দু বলতে কি বোঝায়? বিন্দুতে 0 ডাইমেনশনে একটা মাত্র শুধুমাত্র অবস্থান বোঝাবে, কিন্তু ওটা ডাইমেনশন 0, যেটা কোনো এরিয়া জুড়ে থাকবে না, কোনো হাইটও নেই, কোনো ডিস্টেন্সও নেই, কিছু। আর রেখাংশ? রেখা হচ্ছে চলমান একটা নির্দিষ্ট দিক বরাবর কোন একটা বিন্দুর অবস্থান, উভয় দিক বরাবর অবশ্যই। আর রেখাংশ হচ্ছে রেখারই অংশ। পারমুটেশন আর কম্বিনেশন বলতে কি বোঝায়? পারমুটেশন কম্বিনেশন মানে পারমুটেশন হচ্ছে কতকগুলো থেকে, মানে 8 সংখ্যক ঘটনা থেকে n সংখ্যক যদি নিয়ে আমি বিশ্লেষণ করা হয়, তাদের বিন্যাস করা হয়, সেটা হচ্ছে কম্বিনেশন। মানে ও একটা অর্ডার মেনটেন করে, একটা করে না। পারমুটেশন ঠিক মানে বলতে পারছি না। অ্যারেঞ্জমেন্ট, আর কম্বিনেশন মানে হচ্ছে সিলেকশন। হ্যাঁ স্যার, সিলেকশন আর অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ কথা দুটো মাথায় আসছিল না। আচ্ছা, একটা ফাংশনের এক্সাম্পল দিতে পারবে যেটা ইনজেক্টিভ হবে না কিন্তু সাবজেক্টিভ হবে? ইনজেক্টিভ হবে না, সাবজেক্টিভ হবে। আচ্ছা, হবে না কিন্তু স্যার এখানে যদি বেশি সংখ্যক এলিমেন্ট থাকে ইনজেক্টিভ হবে না। আচ্ছা, সাবজেক্টিভ হবে। যদি fx = x + 1 ধরি n থেকে n এ, তাহলে এটা হ্যাঁ স্যার, ন্যাচারাল নাম্বার। আচ্ছা, যেটাতে 1 1 হবে না, যেহেতু 0 কোনো, হ্যাঁ ন্যাচারাল নাম্বার। কোডোমেনে 1 এর কোনো ফ্রি ইমেজ পাওয়া যাবে না। প্রি ইমেজ পাওয়া যাবে না, হ্যাঁ স্যার। আচ্ছা, ম্যাথমেটিক্স কে ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স বলা হয় কেন? মানে সায়েন্সের যে কোনো দিকে যাওয়া যায়, যাক না কেন, সেখানে ম্যাথমেটিক্স এর অ্যাপ্রোচ আছে। যেমন ফিজিক্সে তো প্রচুর, যেমন ফিজিক্সে যে কোনো কাইনেটিক এনার্জি বা ফিজিক্সের ফ্লুইড বা যে কোনো কিছু ধারণার জন্য ম্যাথমেটিক্স এর অ্যাপ্লাই আছে। আর সেরকম সায়েন্সের মানে প্রত্যেক শাখার সাথে ম্যাথমেটিক্স কানেক্টেড, এমনকি প্রকৃতির অনেক কিছুতেও ম্যাথমেটিক্স কানেক্টেড। সেজন্য ম্যাথমেটিক্স কে সব সায়েন্সের সঙ্গে কানেকশন করা যায়, সায়েন্সের ভাষা বা ল্যাঙ্গুয়েজ বলা হয়। ঠিক বলা আছে, হয়। হ্যাঁ স্যার, আজকের ডেমোটা ঠিকঠাক হয়নি, আর একটু মানে preparation ঠিক নিতে আছে, হবে। অনেকদিন গ্যাপ হয়ে গেছে, একটু কম বেশি হবে, সেটা আমরা প্রথমেই হ্যাঁ বললাম। হ্যাঁ, ওটা কোনো প্রথমে একটু অসুবিধা হচ্ছিল। ওটা কোনো ব্যাপার না, দীর্ঘদিন গ্যাপ হয়ে গেছে, আবার নতুন করে শুরু হচ্ছে, আস্তে আস্তে 2-1টা ক্লাস নিলে এমনিতেই সব ঠিক হয়ে যাবে, ওতে কোনো সমস্যা কিছু নেই। ঠিক আছে, তোমাদের আর যদি কেউ দিতে চাও পরের দিন নাম পাঠিয়ে রাখবে, আমি লিস্ট করে দিয়ে দেবো। একদিনে সবাইকে সুযোগ দেওয়া যাবে না, যতজন নাম এন্ট্রি করা আছে কিছু সুযোগ দেওয়া হলো, কয়েকজন দেবো বলে দেয়নি, যারা দেবো বলে দেবে না তাদের পরবর্তীতে সুযোগ দেওয়া সম্ভব না। আমি পরের দিন যখন লিস্ট করব, যারা আমাদের পুরনো স্টুডেন্ট তাদের তো কোনো সমস্যা নেই, আমি তারা বলে মানে তারা দেবেই। যারা নতুন দেওয়ার কথা বলছো তারা সাথে আমি একবার কথা বলে নেবো, যাতে এই সমস্যাটি আজকে যেটা হলো সেটা দ্বিতীয়বার না হয়। ঠিক আছে, আজকের মতো ক্লোজ করছি।